আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। সিলেটের চাঁদনী ঘাটে সুরমা নদীর উভয় পাড়ে সৌন্দর্য বর্ধন সহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 11টায় চাঁদনী ঘাটে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এ সময়ে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীকে প্রকল্পের নানা দিক অবহিত করা হয়। 4 বছরের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে বলে জানান সংশ্লিষ্টরা। এর আগে সকাল 10:45 ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান। সফরে প্রধানমন্ত্রীর সাথে তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান রয়েছেন। সকাল 8:25 গুলশানের বাসা থেকে বেরিয়ে 9টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সিলেটে পৌঁছে হজরত শাহজালাল ও হজরত শাহ পরানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী। দর্শক, সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এয়ারপোর্ট থেকে নেমে আসছি শহরের দিকে, বৃষ্টির কারণে দেখেছি বিভিন্ন জায়গায় একটু একটু করে পানি জমে গিয়েছে, এবং বৃষ্টি যদি আর একটু বেশি হয় হয়তো এরই ভিতরে অনেক জায়গা আছে যেখানে কিছু জলাবদ্ধতাও তৈরি হয়েছে। এরই ভিতরে আমরা দেখেছি পাহাড়ি ঢল, অতিবৃষ্টি সবকিছু মিলিয়ে সুনামগঞ্জ এলাকার বিরাট একটি অংশে কৃষকরা বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সুনামগঞ্জে ছাড়াও আরো যেগুলো হাওড় অঞ্চল আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, কিশোরগঞ্জ আছে, নেত্রকোনা আছে, ময়মনসিংহের ওদিকে আছে, এরকম অনেকগুলো জেলায় এরই ভিতরে বিভিন্ন জায়গায় কৃষকরা বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরগুলো তো আছে। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন চট্টগ্রামের কিছু নিউজ এসেছিল, যদিও সেটার মধ্যে পরে আমরা দেখেছি পুরোপুরি সত্যতা ছিল না। যাই হোক, আমরা দেখেছি অতিবৃষ্টির কারণে জলবদ্ধতা। এই সকল বিষয়কে বিবেচনা করে এর আগে সবচেয়ে প্রথমে খুব সম্ভবত সচিব সাহেব উনি সিলেট সিটি কর্পোরেশনের নাগরিকদের পানির চাহিদা পূরণ করতে গিয়ে একটি কথা বলেছেন যে পরিমাণ চাহিদা প্রতিদিনের পানি, তার অধিকাংশটাই আন্ডারগ্রাউন্ড থেকে ওনারা তুলছেন এই পানিটা, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল যেটা আছে সেটা ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে, অল্প অংশই ওনারা নদী থেকে আনতে পারছেন। এই সকল কিছু বিষয় মাথার মধ্যে রেখে বিবেচনা করে আমরা তখন বলেছিলাম যে খাল খনন একটি কর্মসূচি আমরা দিয়েছিলাম সারা দেশে। এই কর্মসূচির কথা বলেছিলাম এবং সরকার গঠনের সাথে সাথে আমরা এই কর্মসূচিটাকে শুরু করেছি। এই কর্মসূচির লক্ষ্য বা উদ্দেশ্য কিন্তু এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করার জন্য। আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল যেটা আছে সেটা শুধু সিলেট সিটি কর্পোরেশনে নয়, এই সমস্যা ঢাকাতেও আছে, এই সমস্যা অন্য অনেক শহরগুলোতেই আমাদের আছে। আমাদের সমস্যাগুলোকে অ্যাড্রেস করার জন্য আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল যেটা আছে সেটা শুধু সিলেট সিটি কর্পোরেশনে নয়, এই সমস্যা ঢাকাতেও আছে, এই সমস্যা অন্য অনেক শহরগুলোতেই আমাদের আছে। আমাদের জন্য যেটি একটি বড় সমস্যা হচ্ছে, যেভাবে আমরা মাটির নিচে যে পানি আছে এটিকে যে টেনে তুলছি, এছাড়াও কৃষিকার্যের জন্য একই কাজ আমরা করছি, এটি ধীরে ধীরে একটি ভয়াবহ অবস্থার দিকে নিয়ে যাচ্ছে পুরো পরিস্থিতিকে। আমরা যদি এই পরিস্থিতি থেকে এখনই অ্যাড্রেস করতে চাই, তাহলে সবচেয়ে প্রথম যে উপায়টি হচ্ছে আমাদেরকে খাল খনন করতে হবে, এবং খাল খননের মাধ্যমে এই যে পানিগুলো, দেখুন বর্ষার সময় যে বৃষ্টির সময় এত পানি আসছে, এত পানি এসে জলাবদ্ধ তৈরি হচ্ছে, তারপরে আমরা কোনোভাবে পানিটাকে সরিয়ে দিচ্ছি, পানিটা কিন্তু নদী দিয়ে নেমে সমুদ্রে চলে যাচ্ছে, অর্থাৎ এই পানিটাকে আমরা ব্যবহারও করতে পারছি না। কাজে এই পানিটাকে যাতে আমরা ব্যবহার করতে পারি, জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে, যাতে আমরা অতিরিক্ত যে পানি থাকবে সে পানিটাকে যাতে আমরা ধরে রাখতে পারি এবং প্রয়োজনের সময় আমরা সেটিকে মানুষের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি। আজকে এই অনুষ্ঠানে আসার আগেই সিটি কর্পোরেশনের জলাবদ্ধতার নিরসনে একটি প্রকল্পের কাজ শুরু হবে, সেটির ভিত্তিপ্রস্তর আমি স্থাপন করে এসেছি। আমি ইঞ্জিনিয়ার সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে ওনারা যেই প্রেজেন্টেশন দিয়েছেন তার উপরে যেটা আমি বুঝতে পেরেছি যে এই কাজটি সম্পন্ন হলে আমরা ধরে নিতে পারি ইনশাল্লাহ সিলেট শহরে জলাবদ্ধতা হবে না, অতিবৃষ্টি হলেও বা বৃষ্টি হলেও জলাবদ্ধতা হবে না। তবে অবশ্যই এখানে আরেকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখা প্রয়োজন, যেই সমস্যাটি শুধু সিলেটে নয়, যেই সমস্যাটি আমাদের প্রায় সবগুলো শহরে সামগ্রিকভাবে হয়তো সমগ্র দেশেই আছে।
এখানে মুক্তাদি সাহেব একটু আগে আমাকে বলছিলেন যে সুরমা নদীতে খুব সম্ভব সচিব সাহেবের বক্তব্যের মধ্যে বোধহয় বিষয়টি ছিল যে সুরমা নদীতে বিভিন্ন পলিথিন থেকে আরম্ভ করে প্লাস্টিক থেকে আরম্ভ করে টিন থেকে পড়তে পড়তে যে স্তরটা জমা হয়েছে বেশ পুরু হয়ে গিয়েছে। প্রায় বছরখানেক আগে, তখন তো অবশ্যই আমি লন্ডনে ছিলাম, সেখানে আমি যে কোনো একজন ভদ্রলোকের সাথে আলাপ করছিলাম যার কিছু এক্সপার্টিস রয়েছে এই বিষয়গুলোর উপরে। এবং ঢাকার যে বুড়িগঙ্গা নদীর কথা আপনারা সকলেই জানেন, নাম শুনেছেন, সকলে না দেখলেও নাম শুনেছেন। সেই বুড়িগঙ্গা নদীতে ওনাদের বক্তব্য অনুযায়ী প্রায় 2 মিটার মানে 5-6 ফিটের মতন প্রায় স্তর জমে গেছে নিচে, এত স্তর জমে গেছে ময়লা জমে জমে। এই বিষয়টি কম বেশি প্রায় সবগুলো বাংলাদেশের শহরের ক্ষেত্রেই প্রযোজ্য, এবং এই বিষয়টিকে যদি আমরা এখনই অ্যাড্রেস করা না ধরি তাহলে একটা সমস্যার মধ্যে পড়তে হবে। বুড়িগঙ্গা নদীর পানি অসম্ভব রকম বিষাক্ত হয়ে গিয়েছে। এইভাবে যদি সবগুলো নদী বিষাক্ত হতে থাকে তাহলে একটা অসম্ভব ভয়াবহ পরিস্থিতিকে আমরা সকালে ধাবিত হচ্ছি। কাজেই এই বিষয়ে আমাদের মানুষকে সচেতন করতে হবে। সিটি কর্পোরেশনকে আমি অনুরোধ করব, অবশ্যই আপনারা বিভিন্ন প্রকল্প গ্রহণ করবেন মানুষ যাতে সেবা পায়, কিন্তু একই সাথে পাশাপাশি যদি আপনারা মানুষকে অ্যাওয়্যার করার জন্য, সচেতন করার জন্য কতগুলো উদ্যোগ নেন, যেমন প্লাস্টিক, পলিথিন, কাগজ, যে কোনোই বর্জ্যদ্রব্য হোক না কেন, এই জিনিসগুলো যত্রতত্র যাতে আমরা না ফেলি। এইটি যদি আপনারা বিশেষ করে যতগুলো সিটি কর্পোরেশনের ভেতরে স্কুল আছে, ছোট ছোট বাচ্চা, বিশেষ করে প্রাইমারি স্কুল, হাই স্কুল, এই বাচ্চাদেরকে যদি এই জিনিসগুলো শেখানো ধরেন, কারণ হয় কি বড়রা শিখলেও কিছু শুনলেও সহজে শিখতে চায় না। একটা মানুষ 25, 30, 35, 40 বছর বয়সে তাকে যদি আপনি কিছু শেখাতে চান অনেক বেগ পেতে হয়, কিন্তু আপনি যদি একটা ছোট বাচ্চাকে যদি ভালো কিছু শেখান ওটা কিন্তু তার মাথায় ঢুকে যায়, এবং ছোট বাচ্চাকে যদি আপনি সেটা শিখিয়ে ফেলতে পারেন, সবচেয়ে বড় যেটা সুবিধা হয়, সে স্কুলে ভালো জিনিস যেটা শিখে আসবে সেটা সে যেমন ফলো করবে, সে তার বাবা মাকেও ওটা মানতে বাধ্য করবে। বাচ্চারা করে এটা। সেই জন্য আমি সিটি কর্পোরেশনকে অনুরোধ করব, এবং শুধু সিলেট সিটি কর্পোরেশন নয়, এই বিষয়টি আমি সকল সিটি কর্পোরেশনকে অনুরোধ করব, আপনারা যদি অন্তত আপনাদের এলাকায় সিটি কর্পোরেশনের ভিতরে যে সকল স্কুল আছে সেই স্কুলগুলোতে যদি আপনারা কোনো উদ্যোগ নিয়ে বাচ্চাদেরকে এই বিষয়গুলোতে সচেতন করতে পারেন তাহলে। দর্শক, এতক্ষণ দেখছিলেন প্রধানমন্ত্রীর বক্তব্য। নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। সকালে শ্যামগঞ্জ বিরিশিরি মহাসড়কের পূর্বধলা ফায়ার সার্ভিস অফিসের পাশে ইলাশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুর্গাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস ও একটি সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আয়নাল হক নামে একজন নিহত হন। এই ঘটনায় গুরুতর আহত আরও 3 জনকে দ্রুত উদ্ধার করে পূর্বধলা ফায়ার সার্ভিসের কর্মীরা পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা আরেকজন মারা যান। মক্কায় হজের প্রস্তুতি নিচ্ছে বিশ্বের নানা দেশের মুসলমানরা। বাংলাদেশের হাজিরাও ওমরা পালন সহ মক্কা মদিনায় শুরু করেছেন বিভিন্ন আনুষ্ঠানিকতা। এবারের লাগেজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানিয়েছেন তারা। বাংলাদেশ হজ মিশন জানিয়েছে, গতকাল পর্যন্ত 41,629 জন হাজি পৌঁছেছেন মক্কায়। এর মধ্যে 7 জন বাংলাদেশি বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। সৌদি আরব থেকে সাজিদুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন একরামুল হক সাইম। কদিন পরই লাখো মুসলমানের কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফাত ময়দান। চাঁদ দেখার সাপেক্ষে আগামী 26 মে হাজিদের আরাফাত ময়দানে অবস্থানের মাধ্যমে পালিত হবে এবছরের পবিত্র হজ। বাংলাদেশ থেকে ৭৮,৫০০ জন সহ বিশ্বের ২০ লাখ ধর্মপ্রাণ মুসলমান এবার হজ পালন করবেন। প্রথম দিকে যারা মক্কায় পৌঁছেছেন তারা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরে দেখছেন। জান্নাতুল বাকি, রজা শরীফ, বেল্লালের মসজিদ, তারপরে যেখান থেকে কেবলা হয়েছে এই যে এই মক্কার দিকে, সে জায়গায় গেছি। আমরা মদিনা শরীফের জিয়ারতের উদ্দেশ্যে যাব। ততদিন পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে শারীরিকভাবে সুস্থতা দান করেন। আমরা এখানে যত সদস্য আছি সকলে আল্লাহর রহমতে ভালো আছে। আগামীতে হজ ট্রাভেলসের আরো উন্নতি হোক, আমরা এ কামনা করি। এদিকে রুট টু মক্কা প্রকল্পের আওতায় এবার লাগেজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানিয়েছেন হজ যাত্রীরা। জেদ্দা আসার পরে আমরা আমাদের লাগেজ আমাদের হোটেলে চলে আসছে, এবং আমাদের একদম ফ্লোরে এগুলা পৌঁছে দেওয়া হয়েছে যথাসময়ে।
সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় বাংলাদেশিদের জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হজ মিশনের কর্মকর্তারা। হজ ব্যবস্থাপনা হচ্ছে এমন একটি ব্যবস্থাপনা, এটা সারা পৃথিবীর সব থেকে বড় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্ট করতে গিয়ে কিছু সমস্যা থাকবেই, সব সময় থাকে। এবছরও ছোটোখাটো কিছু সমস্যা থাকতে পারে, কিন্তু সার্বিক বিচারে এবছরের হজ ব্যবস্থাপনা আমি মনে করি আমার জায়গা থেকে আল্লাহর মধ্যে সব কিছু আন্ডার কন্ট্রোল। এবার কিছুটা গরমের মধ্যে পর্বত বেষ্টিত মিনা ময়দানে 1 লাখেরও বেশি তাঁবুতে অবস্থান করবেন বিশ্বের নানা প্রান্তের 20 লাখ ধর্মপ্রাণ মুসলমান। ক্ষমার ফরিয়াদ নিয়ে মহান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের চেষ্টায় মশগুল থাকবেন তারা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। পাকিস্তানি মধ্যস্থকারীদের কাছে নতুন প্রস্তাব দিয়েছে ইরান, তবে তেহরানের সর্বশেষ প্রস্তাবে অসন্তোষ জানালেন ট্রাম্প। একই সঙ্গে ইরান আদৌ কোনো চুক্তিতে পৌঁছতে পারবে কিনা তা নিয়েও সংশয় জানিয়েছেন তিনি। হরমুজ প্রণালীতে চলমান নৌ অবরোধে 45টি জাহাজ ঘুরিয়ে দেওয়ার কথা জানিয়েছে মার্কিন বাহিনী। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত হয়েছে অন্তত 12 জন। এছাড়া ইরানে অবিস্ফোরিত বোমা সরানোর সময় IRGCর 14 সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে জার্মানি থেকে 5,000 মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানের মধ্যস্থকারীদের কাছে নতুন প্রস্তাব জমা দিয়েছে ইরান। প্রস্তাবের বিস্তারিত বিষয়বস্তু এখনও প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে এই প্রস্তাব আঞ্চলিক উত্তেজনা লাঘবেরই চেষ্টা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবেও তিনি সন্তুষ্ট নন। একই সঙ্গে ইরান আদৌ কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরান একটি চুক্তি করতে চায়, কিন্তু এতে তিনি সন্তুষ্ট নন। তেহরানের কর্মকর্তারা হয়তো কখনোই আলোচনার মাধ্যমে একটি স্থায়ী মীমাংসায় পৌঁছাতে পারবেন না। ইরানের বন্দরগুলোর উপর আরোপ করা নৌ অবরোধে 45টি জাহাজ ঘুরিয়ে দেওয়ার কথা জানিয়েছে মার্কিনের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। তাদের দাবি, এসব জাহাজ অবরোধ ভাঙার চেষ্টা করেছিল। এদিকে দক্ষিণ লেবাননের নাবাতি ও সিডন এলাকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় আরও 21 জন আহত হয়েছেন। এর আগে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে অবিস্ফোরিত বোমা অপসারণের সময় বিস্ফোরণে ইসলামী রেভলিউশন গার্ড কোর IRGCর 14 সদস্য নিহত হয়েছেন। বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, এই ঘটনায় আরও 2 সদস্য গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে জার্মানি থেকে 5,000 মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। টানা 2 মাস ধরে চলা ইরান যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় ইরান সরকার যুক্তরাষ্ট্রকে অপমান করেছে। জার্মান চ্যান্সেলরের এই মন্তব্যের জেরেই এমন পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে। পেন্টাগন জানিয়েছে, আগামী 6 থেকে 12 মাসের মধ্যে এই সেনা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন হবে। আশিকুর রহমান, এটিএন বাংলা। আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি মেনে না চলার অভিযোগ এনে ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানিকৃত গাড়ির ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তিটি মেনে চলছে না EU। তবে ওই পোস্টে তিনি এই বিষয়ে বিস্তারিত সুনির্দিষ্ট অভিযোগ বা আপত্তির কথা উল্লেখ করেননি। গত বছরের জুলাই মাসে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন এই বাণিজ্য চুক্তিতে একমত হয়েছিলেন। সেই চুক্তি অনুযায়ী বেশিরভাগ পণ্যের ওপর 15% শুল্ক নির্ধারণ করা হয়েছিল। খেলার খবর। আইসিসির বার্ষিক র্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশের মেয়েরা। বড় টুর্নামেন্টের পর নিয়মিতই র্যাঙ্কিংয়ের হালনাগাদ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC 2026 সালের সেই বার্ষিক র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। পাকিস্তানকে পেছনে ফেলে ওয়ানডে র্যাঙ্কিংয়ে 1 ধাপ এগিয়ে 7ম স্থানে উঠে এসেছে নিগার সুলতানার দল। শুক্রবার ICC তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে নারী ওয়ানডে দলের এই নতুন বার্ষিক র্যাঙ্কিং প্রকাশ করে। এই র্যাঙ্কিংয়ে মোট 3 বছরের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে, যার মধ্যে 2025 সালের 1 মে থেকে 2026 সালের 30 এপ্রিলের মধ্যকার পারফরম্যান্সকে 100% এবং তার আগের 2 বছরের পারফরম্যান্সকে 50% ওয়েটেজে মূল্যায়ন করা হয়েছে। সেখানে পাকিস্তানকে টপকে 7ম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।
বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে অসংখ্য কিশোর কিশোরী, যাদের মাঝে রয়েছে অসীম ক্রীড়া প্রতিভা। তৃণমূল পর্যায় থেকে দেশের এইসব প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করার লক্ষ্যে সরকার গ্রহণ করেছে নতুন করে স্পোর্টস কার্যক্রম। দুপুরে সিলেট জেলা স্টেডিয়ামে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সহ মন্ত্রিপরিষদের সদস্য এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে 12 থেকে 14 বছরের প্রায় 1,61,000 কিশোর কিশোরী রেজিস্ট্রেশন করেন। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, সাঁতার, দাবা, ব্যাডমিন্টন ও মার্শাল আর্ট এই 8টি ক্রীড়ার প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা। ক্রীড়া হলে পেশা, পরিবারের পাবে ভরসা, এই স্লোগানের কর্মসূচির লক্ষ্যে হল ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।